প্রথমে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী থেকে বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা খুব দ্রুত কলম খাতা নিয়ে রেডি হয়ে যাবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। প্রথমে আমরা তিনটি শব্দ লক্ষ্য করছি। এরকম অসংখ্য শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে, আমরা সেগুলো দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমরা জানি যে ভাষায় যত বেশি শব্দ রয়েছে সে ভাষা তত বেশি সমৃদ্ধ এবং উন্নত। তো এই শব্দ ভাণ্ডার বৃদ্ধি করার বিভিন্ন উপায় রয়েছে। বাংলা ভাষাও বিভিন্ন উপায়ে তার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তার মধ্যে একটি উপায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যেমন বৃষ্টি, এই শব্দটি থেকে আমরা আরও অনেক শব্দ তৈরি করে নিতে পারি। যেমন বৃষ্টি শব্দের আগে যদি আমরা অনা এই শব্দাংশটি যুক্ত করে দেই, তাহলে একটি নতুন শব্দ আমরা পেয়ে যাব, অনাবৃষ্টি। সম্পূর্ণ নতুন অর্থবোধক একটি শব্দ কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আবার যদি আমরা এখানে অতি যুক্ত করে দিতাম, তাহলে কিন্তু আরেকটি নতুন শব্দ পেতাম, অতিবৃষ্টি। একইভাবে স্থান শব্দের আগে আমরা যদি প্র যুক্ত করে দেই, তাহলেও আমরা কিন্তু আরেকটি নতুন শব্দ পাব, প্রস্থান। স্থান মানে জায়গা, প্রস্থান মানে চলে যাওয়া, ছেড়ে যাওয়া। একেবারে সম্পূর্ণ নতুন একটি অর্থবোধক শব্দ আমরা প্রযোগ করার পরে পেয়ে গেলাম। অনুরূপভাবে জয় শব্দের আগে যদি আমরা পরা লাগিয়ে দেই, তাহলে কিন্তু নতুন শব্দ পেয়ে যাব, পরাজয়। সম্পূর্ণ বিপরীত অর্থবোধক একটি শব্দ আমরা এখানে পেয়ে গেলাম। জয় মানে বিপক্ষকে পরাজিত করা, আর পরাজয় মানে হেরে যাওয়া। এইভাবে আরও নতুন নতুন আরও শব্দ তৈরি হতে পারে। যেমন এখানে পরা না বসে যদি বি লাগিয়ে দেয়, তাহলে হয়ে যেত বিজয়। তো এইভাবেই আমরা মূল শব্দগুলোর আগে কিছু শব্দাংশ যুক্ত করে দিয়ে নতুন 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 শব্দ তৈরি করতে পারি। শব্দ তৈরির এই প্রক্রিয়াটি সম্পর্কে তোমরা এর আগের ক্লাসগুলোতেও জেনেছ। অতএব তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ সম্পর্কেই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা উপসর্গের সংজ্ঞাটি দেখে নিই। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ রূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, কিংবা শব্দের অর্থের সম্প্রসারণ অথবা সংকোচন ঘটায়। ভাষায় ব্যবহৃত এই অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। এই সংজ্ঞাটির মধ্যে উপসর্গের সবগুলো বৈশিষ্ট্যই দেওয়া রয়েছে। আমরা আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যগুলো বের করে নেব। যেমন 1 নম্বর হচ্ছে, উপসর্গগুলো হলো অব্যয়সূচক শব্দাংশ, অর্থাৎ এগুলো পরিপূর্ণ শব্দ নয়, শব্দের অংশ। এবং এই উপসর্গগুলো অব্যয়, কারণ এগুলোর সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় কিছুই যুক্ত হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ উপসর্গগুলো স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। 3 নম্বর, এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। 4 নম্বর, অন্য শব্দের আগে বসে, যেটা আমরা এর আগের স্লাইডে দেখেছি যে উপসর্গগুলো অন্য একটি শব্দের আগে বসে। এবং অন্য একটি শব্দের আগে বসার ফলে কি হয়, নতুন একটি অর্থবোধক শব্দ তৈরি হয়। মূলত উপসর্গেও এই কয়েকটি বৈশিষ্ট্যের আলোকেই উপসর্গ গঠিত। উপসর্গের এই সংজ্ঞা থেকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, যেটা হচ্ছে যে উপসর্গের প্রভাবে যে নতুন নতুন শব্দ তৈরি হবে, সেগুলো আসলে সেই অর্থবোধক শব্দগুলোরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন 1 নম্বরে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন হার। হার শব্দের অর্থ হচ্ছে এটা পরাজিত হওয়া বোঝায়, অনেক সময় গলার হারও হতে পারে। কিন্তু এর আগে যখন আমরা প্র লাগাই দিলাম, প্রহার হলো, তখন কিন্তু একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। প্রহার শব্দের অর্থ হচ্ছে মারা, প্রহার করা। আবার স্থান মানে জায়গা, এবং এর আগে আমরা প্রযোগ করে প্রস্থান মানে চলে যাওয়া, ত্যাগ করা, এই শব্দটি নতুন একটি অর্থবোধক শব্দ
তৈরি করতে পারি। 2 নম্বরে রয়েছে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থাৎ উপসর্গ যোগ করার ফলে যে নতুন শব্দটি তৈরি হবে সেখানে অর্থের পূর্ণতা সাধিত হবে। যেমন পূর্ণ, এটি একটি শব্দ। পূর্ণ মানে ভরা বা ভর্তি, আর পরিপূর্ণ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ ভর্তি, মানে এখানে অর্থের পূর্ণতা সাধিত হয়েছে। অনুরূপভাবে আমরা আরও একটি উদাহরণ দেখছি, পেট। পেট এর আগে যখন আমরা ভর এই শব্দাংশটি লাগিয়ে দেব তখন এটি নতুন শব্দ হয়ে যাবে ভরপেট, এবং এখানে এই শব্দটি শোনার পরেই বোঝা যাচ্ছে যেখানে আসলে পেটের চেয়ে ভরপেট শব্দটার কিন্তু অর্থটা এখানে পরিপূর্ণতা সাধিত হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখি যে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটবে। এখন অর্থের কিভাবে সম্প্রসারণ ঘটে বিষয়টি আমরা একটু দেখে নেব। যেমন শুদ্ধ, এর আগে পরি উপসর্গ যোগে নতুন শব্দ তৈরি হলো পরিশুদ্ধ। শুদ্ধ মানে ঠিক, নির্ভুল, আর পরিশুদ্ধ মানে একেবারেই নির্ভুল, অর্থাৎ এখানে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছে। আরেকটি শব্দ আমরা দেখছি খ্যাত। এটার আগে প্র লাগায় দেওয়ার ফলে নতুন শব্দটি তৈরি হয়েছে প্রখ্যাত। তো খ্যাতি আছে যার, সেটাই হচ্ছে সে খ্যাত, কিন্তু যখন বলা হবে প্রখ্যাত তখন বোঝা যাবে কি যে তার বিশেষভাবে একটা খ্যাতি রয়েছে, অর্থাৎ এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে। আবার উপসর্গ যোগে কখনো অর্থের সংকোচন ঘটে থাকে। তো অর্থের সংকোচন বিষয়টা কীরকম? যেমন কাজ, কাজ করা এটা একটা ভালো জিনিস, কিন্তু অকাজ, অকাজ মানে কি বাজে বা অন্যায় কোনো কাজ করা, সেক্ষেত্রে অর্থের কি হয়েছে এখানে সংকোচন হয়েছে, অর্থাৎ অর্থটি নেতিবাচক দিকে চলে গিয়েছে, এটাই হচ্ছে অর্থের সংকোচন। আরেকটি উদাহরণ আমরা দেখি রাজি। রাজি মানে সম্মত হওয়া বা স্বীকৃত হওয়া। তো যখন আমরা বলবো নিমরাজি, অর্থাৎ নিম উপসর্গটি যখন যোগ করে দেব তখন কিন্তু এটা মানে খুব কম রাজি, অল্প সম্মত, অল্প স্বীকৃত এরকম বোঝাবে, অর্থাৎ এখানে অর্থের সংকোচন ঘটবে। 5 নম্বর হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যেমন ধান। ধান মানে কি? ধান মানে হচ্ছে এটা একটা শস্য বিশেষ, আমরা যে ভাত খাই সেটা ধান থেকে আসে, সেই ধান। তো এর আগে যখন আমরা প্র উপসর্গটি লাগিয়ে দিলাম তখন একটি নতুন শব্দ তৈরি হলো প্রধান। প্রধান শব্দের অর্থ কিন্তু শ্রেষ্ঠ, বড় বা মুখ্য ইত্যাদি। তো এখানে কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন একটি অর্থ দিল, অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলল। অনুরূপভাবে ধান থেকে আমরা আরেকটি শব্দ তৈরি করতে পারি অভিধান। অভিধান মানে কি? শব্দকোষ, যেখানে অর্থসহ শব্দ দেওয়া থাকে। এইভাবে উপসর্গ কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটে থাকে, অর্থাৎ অর্থ সংক্রান্ত 5 ধরনের পরিবর্তন সাধিত করে এই উপসর্গ। এরপরে আমরা একটা অনুশীলনে চলে যাব। তোমাদের জন্য এই অনুশীলনে আমি 2টি প্রশ্ন রেখেছি। তোমরা যারা এই 2টি স্লাইড মনোযোগ দিয়ে শুনেছো এবং দেখেছো, তো তারা অবশ্যই চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, উপসর্গের কাজ কি? খুবই সহজ প্রশ্ন। তোমাদের জন্য 4টি অপশন আমি এখানে দিচ্ছি। 1 নম্বর বর্ণ সংস্করণ, 2 নম্বর ভাবের পার্থক্য নিরূপণ, 3 নম্বর নতুন অর্থবোধক শব্দ গঠন, 4 নম্বর ক্রমের ধারণা। এটা খুবই সহজ উত্তর। আশা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখেছো তারা সহজেই উত্তরটি করতে পারবে। তোমরা অবশ্যই খাতায় উত্তরটি লিখবে এবং সঠিক উত্তরটির সাথে মিলিয়ে নেবে। আশা করছি এতক্ষণে তোমাদের সবার উত্তর লেখা হয়ে গেছে। দেখি আমরা একটু মিলিয়ে নেই। সঠিক উত্তর হচ্ছে নতুন অর্থবোধক শব্দ গঠন। তোমাদের জন্য আরেকটি প্রশ্ন, উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়? যেটি আমরা খুব শেষেই শিখেছি। 3, 4, 5, 6। সঠিক উত্তরটি খাতায় লেখো এবং সঠিক উত্তরের সাথে মিলিয়ে নাও। দেখে নিই আমরা সঠিক উত্তরটি 5, অর্থাৎ উপসর্গের প্রভাবে শব্দের অর্থের 5 ধরনের পরিবর্তন সাধিত হয়। এবার আমরা উপসর্গের প্রকারভেদ সম্পর্কে জানব। উপসর্গ 3 প্রকার, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এবং সংখ্যাগুলো হচ্ছে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ রয়েছে 20টি এবং বিদেশি উপসর্গ অনির্দিষ্ট।
তো এক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক সময় আমি দেখেছি যে সমস্যা হয় যে বাংলা 21টি এবং তৎসম 20টি এটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। অর্থাৎ অনেক সময় তৎসমকেই 21টি মনে হয়, বাংলাকেই 20টি মনে হয়। এই কনফিউশন যেন না হয়, তোমাদের একটি কৌশল আমি সেই ক্ষেত্রে শিখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, বাংলা হচ্ছে 21টি, কারণ আমরা বাংলা ভাষা কিন্তু 21শে ফেব্রুয়ারির মাধ্যমেই পেয়েছি, অর্থাৎ মান মর্যাদা রক্ষা করেছি বাংলা ভাষার। সেই ক্ষেত্রে আমরা এই কথাটি দিয়ে মনে রাখবো যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি আর বাকি তৎসম হচ্ছে 20টি। এরপরে আমরা বাংলা উপসর্গগুলো দেখে নেব কোন 21টি। যেমন অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনিপাতি, বি, ভররাম, স, সা, সু, হা। অর্থাৎ তোমরা এইরকম ভেঙে ভেঙে আমি যে কয়টা 6টা ভাগে বিভক্ত করেছি, এরকম 6টা ভাগে বিভক্ত করেই তোমরা প্র্যাকটিস করবে এবং খুব বেশি সময় লাগবে না। কিছু কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। আমার মতো করে আরেকবার তোমরা একটু দেখে নাও কীভাবে পড়বা। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কুনিপাতি, বি, ভররাম, স, সা, সু, হা। এরপর তৎসম উপসর্গগুলো আমরা একটু দেখে নেব। এখানে 20টি উপসর্গ আমরা এইভাবেই যে 6টি ভাগে আমি বিভক্ত করে দিয়েছি, তোমরা চেষ্টা করবে এভাবেই পড়ার, তাহলে দেখবা যে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। যেমন প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দুর্বিয়োধি, সু, উৎপরি, প্রতি, অতি, অবি, অপি, উপ, হা। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই তোমাদের এটা আয়ত্তে চলে আসবে। আর এটা আমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ মুখস্থ না রাখলে আমরা অনেক প্রশ্নের উত্তর করতে পারবো না। এরপর আমরা দেখব বিদেশি উপসর্গ। প্রথমে বলেছিলাম বিদেশি উপসর্গের সংখ্যা অনির্দিষ্ট। বিদেশি উপসর্গের মধ্যে প্রথমেই রয়েছে ফার্সি উপসর্গ। এখানে তোমাদের বইয়ে 10টি ফার্সি উপসর্গ দেওয়া হয়েছে। এই 10টি উপসর্গ অবশ্যই তোমরা এইভাবে ভেঙে ভেঙে পড়বা। যেমন দরকার, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। আর আরবি উপসর্গ রয়েছে 4টি, আম, খাস, লাগর। ইংরেজি উপসর্গ রয়েছে 4টি, ফুল, হাফ, হেড, সাব। এবং উর্দু হিন্দি উপসর্গ রয়েছে 1টি। সর্বমোট তোমাদের বইয়ে 60টি উপসর্গ দেওয়া রয়েছে। এই 60টি উপসর্গ একটু চর্চা করে তোমরা মুখস্থ করে ফেলবে। এরপর আমরা চলে যাব অনুশীলন 2তে। 2 নম্বর অনুশীলনে আমাদের 3 নম্বর প্রশ্নটি এসেছে যে বাংলা উপসর্গ কোনটি? আমরা যদি আগের 60টি উপসর্গ মুখস্থ করে থাকি তাহলে কিন্তু এই অংশে আমরা উত্তর করতে পারবো। আমরা 4টি অপশন দেখে নেই। ক নম্বরে আছে অতি, খ নম্বরে আন, গ নম্বরে অনু, ঘ নম্বরে নিম। তাহলে বাংলা উপসর্গ কোনটি? আমরা বাংলা যে 21টি উপসর্গ রয়েছে সেগুলো একটু ধারাবাহিকভাবে বললেই কিন্তু আমরা এখান থেকে উত্তরটি পেয়ে যাব। যেমন একটু বলেই দেখি যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ। আমরা কিন্তু পেয়ে গেছি আ, আর, আন, আপ। এই যে আন, এটি হচ্ছে মূলত বাংলা উপসর্গ, আর বাকিগুলো অন্যান্য উপসর্গ এখানে রয়েছে। এভাবে যদি উপসর্গগুলো তোমাদের মুখস্থ থাকে তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা সমাধান করতে পারবে। সঠিক উত্তর আমরা দেখে নিলাম আন। 4 নম্বর প্রশ্নটি ভালো করে দেখে নাও যে নিচের কোন শব্দে বিদেশি উপসর্গ রয়েছে। এক্ষেত্রে আমি তোমাদের 4টি অপশন দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো যে আমরা 4টি অপশনের মধ্যে উত্তরটি আমরা কিভাবে বের করব। যেহেতু তোমাদের উপসর্গগুলো এখনো মুখস্থ হয়নি, তাই আমি উত্তরগুলো কিভাবে বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমে প্রহার, এটি দেখি। প্রথমেই আছে, তৎসম উপসর্গের প্রথমেই ছিল প্র, পরা, অপসম, অতএব প্রহার শব্দটি কিন্তু এটি তৎসম উপসর্গ হবে। এরপরে আগ্রহ, আগ্রহটি কার মধ্যে রয়েছে দেখো, এটাও তৎসম উপসর্গের মধ্যেই রয়েছে। এবং অনাচার, এটা রয়েছে হচ্ছে দেখো, বলে দেখো অ, অঘা, অজ, অনা, অর্থাৎ এটা বাংলা উপসর্গের মধ্যে রয়েছে। এবং সর্বশেষ এই যে আম, খাস, লা, গর, আরবি উপসর্গের মধ্যে যে 4টি ছিল সেটা কিন্তু এখানে রয়েছে। এবং আরবি উপসর্গ হচ্ছে বিদেশি উপসর্গ। অর্থাৎ আমাদের যে প্রশ্ন ছিল যে নিচের কোন শব্দে বিদেশি উপসর্গ আছে, সেটি আমরা দেখলাম যে ঘ নম্বর অপশনে এটি রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর ঘ, খাস কামরা। এরপরে আমরা এই 60টি উপসর্গের মধ্যে যে বাংলা 21টি এবং তৎসম 20টি উপসর্গ ছিল, তার মধ্যে 4টি উপসর্গ ছিল যেটা বাংলার মধ্যেও ছিল এবং তৎসমের মধ্যেও ছিল। সেই 4টি উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। এটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে যে এই 4টি উপসর্গ বাংলার মধ্যেও আছে এবং তৎসমের মধ্যেও রয়েছে। তো এখন আমরা দেখব যে এই 4টি উপসর্গ বাংলায় কিভাবে ব্যবহৃত হয়েছে এবং
সংস্কৃততে কিভাবে ব্যবহৃত হয়েছে। যেমন আ উপসর্গটি যখন ধোয়া শব্দের আগে লাগিয়ে দেওয়া হয়েছে তখন হয়েছে আ ধোয়া, এবং তখন এই আ উপসর্গটি হবে বাংলা। কারণ এই ধোয়া শব্দটি হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলা উপসর্গের আগে যখন আশু বিনি যুক্ত হবে তখন সেই আশু বিনিটি হবে বাংলা উপসর্গ। আর যখন তৎসম শব্দের আগে বা সংস্কৃত শব্দের আগে আশু বিনি যুক্ত হবে তখন সেই আশু বিনিটি হবে তৎসম উপসর্গ। এরপর আমরা দেখি যে সুখবর, খবর শব্দটি বাংলা, তাই সুটি হবে বাংলা উপসর্গ, কিন্তু নিপুণ শব্দটি হচ্ছে তৎসম শব্দ, তাই এই সুটি হবে সংস্কৃত উপসর্গ। অনুরূপভাবে পথ হচ্ছে বাংলা শব্দ, তাই এই বিটি হবে বাংলা উপসর্গ। আর শুষ্ক হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, এই জন্য এই বি উপসর্গটি হবে সংস্কৃত উপসর্গ। অনুরূপভাবে খুঁত এটি বাংলা শব্দ, তাই নি উপসর্গটি হবে বাংলা উপসর্গ। আবার বৃত্তি এটি তৎসম বা সংস্কৃত শব্দ হওয়ায় এই নিবৃত্তির নি এই উপসর্গটি হবে তৎসম উপসর্গ। তো এক্ষেত্রে আমরা তাহলে দেখলাম যে আশু বিনি যদি বাংলা শব্দের আগে যুক্ত হয় তাহলে সেই আশু বিনিগুলো হবে বাংলা উপসর্গ, এবং যদি তৎসম শব্দের আগে যুক্ত হয় তাহলে আশু বিনিগুলো হবে তৎসম উপসর্গ। আমরা অনুশীলন 3-এ যাব। এখানকার প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আমরা একটু দেখে নেই। নিচের কোন শব্দে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? আমরা অপশনগুলো দেখব। 4টি অপশন রয়েছে: সুনীল, সুখবর, সুকণ্ঠ, সুনিপুণ। মানে 4টি অপশনের শুরুতেই কিন্তু, অর্থাৎ 4টি শব্দই কিন্তু গঠিত হয়েছে সু উপসর্গ দিয়ে। এখন সু যেহেতু বাংলাতেও আছে আবার সংস্কৃতের মধ্যেও আছে, তাহলে আসলে কোনটি বাংলা হবে এটি আমাদের কিন্তু বের করতে হবে। তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে যদি তৎসম উপসর্গের শুরুতে যুক্ত হয় তাহলে সেটি তৎসম হবে, আর বাংলার শুরুতে যুক্ত হলে সেটি বাংলা হবে। তো এর মধ্যে আমরা দেখব যে কোনগুলো তৎসম শব্দ এবং কোনগুলো বাংলা শব্দ। নীল এটি একটি তৎসম শব্দ, তাহলে সুনীলের সুটি এটি হবে তৎসম উপসর্গ। এরপর সুকণ্ঠ, কণ্ঠটি হচ্ছে তৎসম শব্দ, অতএব এই সুটিও হবে তৎসম উপসর্গ। নিপুণ এটিও একটি তৎসম শব্দ, অতএব এই নিপুণের শুরুতে যে সু রয়েছে এটি হবে তৎসম উপসর্গ। কিন্তু খবর এটি বাংলা শব্দ, অর্থাৎ এই খবরের আগে যে সু উপসর্গটি রয়েছে এটাই হচ্ছে আমাদের বাংলা উপসর্গ, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে আমাদের খ, সুখবর। অনুরূপভাবে নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের? আমরা 4টি অপশন দেখে নেব যে নি উপসর্গটি কোন প্রকারের ছিল। এটা ফার্সি, তৎসম, বাংলা না আরবি? তাহলে আমরা তো প্রথমে দেখে নিয়েছি যে আ, সু, বি, নি এই 4টি বাংলাতেও আছে আবার তৎসমেও আছে। তাহলে এই নিটি কিন্তু ফার্সি হওয়ার সম্ভাবনা নেই, আরবি হওয়ার সম্ভাবনা নেই। এটি হয় বাংলা হবে, না হলে তৎসম হবে। এখন আমাদের বিবেচ্য বিষয় যে এটি বাংলা হবে না তৎসম হবে। তো নিখুঁত শব্দের একটু বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে যে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ সবসময়ই বাংলা শব্দ হয়। এই নিয়মটি খুব ভালোভাবে মনে রাখবে যে চন্দ্রবিন্দু যুক্ত সমস্ত শব্দই বাংলা হবে, এটি কখনোই তৎসম হবে না। তাহলে এখন উত্তরটি সহজেই তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে যে নিখুঁত শব্দের নি উপসর্গটি হচ্ছে বাংলা, অতএব এটি সঠিক উত্তর হলো বাংলা। বাংলা উপসর্গের প্রয়োগগুলো আমরা দেখে নেব, অর্থাৎ উপসর্গগুলো, বাংলা উপসর্গগুলো কি অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন সময় এই উপসর্গগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন জানা শব্দের আগে যখন অ লাগিয়ে দেব তখন এই অজানা শব্দটির অ এটা অভাব অর্থে বোঝাবে, অর্থাৎ যা আমাদের জানা নেই। মূর্খ শব্দের আগে যখন আমরা অজ বসিয়ে অজমূর্খ শব্দটি তৈরি করছি তখন এই অজ শব্দটি কিন্তু মন্দ বা নিতান্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন মূর্খ মানে কি? অশিক্ষিত বা বোকা, নির্বোধ। কিন্তু অজমূর্খ মানে একেবারেই বোকা, খুবই নির্বোধ। তাহলে এখানে নিতান্ত বা মন্দ অর্থে এই অজ উপসর্গটি ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে আ ধোয়া, এখানে ধোয়া মানে কোনো কিছু পানি দিয়ে ধৌত করা, স্খলন করা। তো এর আগে যখন আ যুক্ত করে দেওয়া হলো আ ধোয়া, তখন কি বোঝাচ্ছে? ধোয়া নেই, যা ধোয়ার অভাব, অর্থাৎ এখানে আটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। আবার চোখ এর আগে যখন আর শব্দটি যুক্ত করে দেওয়া হয়েছে, আর চোখ,
তখন এই আর চোখে তাকানো, অর্থাৎ এটি কিন্তু এই আরটি তখন বক্র অর্থে বা বাঁকা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর ছায়া শব্দের আগে যখন আব লাগিয়ে দেওয়া হয়েছে, আব ছায়া শব্দটি, তখন এটা অস্পষ্টতা বোঝাচ্ছে। অর্থাৎ ছায়া মানে কি? প্রতিবিম্ব, আকার, কিন্তু আব ছায়া মানে অস্পষ্ট আকার, অস্পষ্ট ছায়া, এই জন্য এটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে 30 এর আগে যোগ করে দেওয়া হয়েছে যোগ করে নতুন শব্দ তৈরি হয়েছে 29, অর্থাৎ এখানে কম অর্থে ব্যবহৃত হচ্ছে, কারণ 29 মানে 30 থেকে 1 কম বা 30 থেকে কম। এরপরে আমরা সংক্ষিপ্ত উপসর্গের কয়েকটি প্রয়োগ দেখে নেব। যেমন সিদ্ধ। সিদ্ধ শব্দের অর্থ কি? সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে নিপুণ বা দক্ষ বা গরম পানিতে কোনো কিছু প্রস্তুত করা। কিন্তু যখন এর আগে আমরা প্রো লাগিয়ে দিলাম তখন হয়ে গেল প্রসিদ্ধ, কিন্তু অর্থটি তখন চেঞ্জ হয়ে কি দাঁড়ালো? প্রো এর অর্থ দাঁড়ালো খ্যাতি। অর্থাৎ প্রসিদ্ধ মানে কি? যে বিশেষভাবে খ্যাতি আছে, যার প্রসিদ্ধ, বিখ্যাত। তখন তাহলে প্রো উপসর্গটির অর্থ এখানে দিচ্ছে খ্যাতি অর্থ। অনুরূপভাবে জয় এর আগে যখন আমরা পরা লাগিয়ে দিলাম তখন নতুন শব্দটি হলো পরাজয়, আর এটি সম্পূর্ণ বিপরীত অর্থ বোধক একটি শব্দ তৈরি হয়ে গেল, অর্থাৎ এখানে পরা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে কর্ম এর আগে যখন উপসর্গ লাগিয়ে দিলাম তখন অপকর্ম শব্দটি তৈরি হলো। এটা কিন্তু নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, কারণ কর্ম এটি কাজ ভালো, কিন্তু অপকর্ম মানে কি? নিকৃষ্ট বা বাজে কাজ। অতএব এই উপসর্গটি এখানে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে বৃত্তি। বৃত্তি শব্দের অর্থ কি? বৃত্তি শব্দের অর্থ হচ্ছে তোমার শিক্ষাবৃত্তি হতে পারে, অথবা তোমার জীবিকা হতে পারে, পেশা হতে পারে। তো তার আগে যখন নি লাগিয়ে দিলাম তখন কিন্তু এটি নতুন একটি অর্থ দিচ্ছে, নিবৃত্তি, নিষেধ অর্থে দিচ্ছে, অর্থাৎ বিরতি বা অবসান হওয়া, এরকম অর্থ এখানে প্রকাশ করছে। অনুরূপভাবে শৃঙ্খল। শৃঙ্খল মানে কি? শিকল বা বিন্যস্ত, বিন্যাস। কিন্তু যখন বি লাগিয়ে দিলাম তখন নতুন শব্দ হলো বিশৃঙ্খল, অর্থাৎ এখানে শৃঙ্খলার অভাব রয়েছে, উচ্ছৃঙ্খল। এখানে অভাব অর্থে বি উপসর্গটি ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ আমরা দেখে নেব। চরিত্র। এর আগে যখন আমরা সু লাগিয়ে সুচরিত্র শব্দটি তৈরি করে নিলাম তখন কিন্তু এটি উত্তম অর্থে ব্যবহৃত হলো। চরিত্র মানে কি? আচরণ। তো সুচরিত্র মানে কি? ভালো আচরণ, ভালো স্বভাব। অতএব এখানে সুটি উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা সর্বশেষ অনুশীলনে চলে যাব, অনুশীলন 4। এখানে প্রশ্নগুলো কিভাবে আসবে একটু দেখে নাও। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? তোমাদের জন্য 4টি অপশন আমরা দিচ্ছি। ক নম্বরে রয়েছে সুলভ, খ নম্বরে রয়েছে সুচরিত্র, গ নম্বরে সুচতুর, ঘ নম্বরে সুতীক্ষ্ণ। এর আগের স্লাইডটি যারা মনোযোগ দিয়ে দেখেছো তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তরটি করতে পারবে। তোমরা সঠিক উত্তরটি দেখো, খাতায় লিখে নাও এবং পরে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। আশা করছি এতক্ষণে সবাই লিখেছো। তো আমরা দেখি সঠিক উত্তর কোনটি ছিল। সুচরিত্র। সুলভ এখানে আসলে উত্তম অর্থে ব্যবহৃত হয়নি, এখানে সহজ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সুলভ যা সহজেই লাভ করা যায়। আর সুচতুর এখানে আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে, বেশি চতুর, চালাক। সুতীক্ষ্ণ এখানেও আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সুচরিত্র মানে ভালো চরিত্র, উত্তম অর্থে এটি ব্যবহৃত হয়েছে। লাস্ট অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি আমরা দেখব এই অধ্যায়ের। বিশৃঙ্খল শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা অপশনগুলো দেখে নেই। অভাব, নিকৃষ্ট, বিক্ষিপ্ত, আতিশয্য। কোনটি হতে পারে? তোমরা একটু চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটি লেখার চেষ্টা করো, দেখো পারো কিনা। ওকে, আমরা সঠিক উত্তরটি দেখে নেই। এটি আসলে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ বিশৃঙ্খল শব্দে বোঝা যাচ্ছে যে এখানে শৃঙ্খলার অভাব। এটা অবশ্য আগের স্লাইডে তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এখানে শৃঙ্খলার অভাব অর্থে এটি ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণের এই উপসর্গের যে আলোচনা আমি রাখলাম, আশা করছি তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো এখান থেকে অনেক উপকৃত হতে পারবে বলে আমি আশা করছি। আর এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।